আচ্ছা, দুইজন আসছে আর তাহলে আরেকজন আসতেছে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, আরো 4-5 জন আসুক, তারপরে আমরা শুরু করি। আচ্ছা, ঠিক আছে, তাহলে 6 জন হয়েছে টোটাল আমরা। আচ্ছা, আমরা আর 2-1 মিনিট ওয়েট করি, দেখি আরো কয়েকজন আসে কিনা, জয়েন করে কিনা। গ্রুপে বলে দিয়েছি। আচ্ছা, থাক, আমরা শুরু করি, হ্যাঁ। যেহেতু আমরা 7 জন হয়ে গেছে প্রায়, আর কয়েকজন আসুক, তারা জয়েন করুক, সমস্যা নেই। 7 জন আছি আমরা। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, প্রথমে আমি শুরু করি, বিসমিল্লাহ। আচ্ছা, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ভিজিবল। আচ্ছা, তাহলে 7 জন আছে। আচ্ছা, ঠিক আছে, তো আমি শুরু করছি। আমি মোহাম্মদ আব্দুল খালেদ। বর্তমানে হচ্ছে বেঞ্চমার্ক কনসালটেন্ট নামে একটা কনসালটেন্সি ফার্মে আমি জুনিয়র জুনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। এছাড়াও আমি হচ্ছে এমআইএসটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। সো আমার মেইন কাজ হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন, ড্রয়িং, তারপর রিপোর্ট রাইটিং, তারপর সাইট ভিজিট, ফাউন্ডেশন ডিজাইন, এইসব কাজ। সো আমি আপনাদের যে কোর্সটা করাবো, সেই কোর্সটা হচ্ছে মেইনলি আমরা স্ট্রাকচারাল ডিজাইন শিখবো। সেখানে হচ্ছে আমরা একটা সম্পূর্ণ বিল্ডিংটা ড্রয়িং আপনাকে দেখাই। সো সম্পূর্ণ একটা বিল্ডিং, এই বিল্ডিংটার ডিজাইন আমি করেছিলাম। সো এই পুরো বিল্ডিংটার স্ট্রাকচারাল ডিজাইন থেকে শুরু করে আমরা কিভাবে করব, কিভাবে মডেলিংটা করব, কিভাবে ফাউন্ডেশন ডিজাইন করব, এবং হচ্ছে যে আমরা এখানকার বিভিন্ন স্ট্রাকচারাল যে পার্ট গুলো আছে, সেগুলো কিভাবে ডিজাইন করব, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। সো এখানে যদি দেখি, আমাদের মেইন কাজ হবে হচ্ছে, এটা হচ্ছে ইটেপস। সো ইটেপস আমরা হচ্ছে বিল্ডিং এর আরসি বিল্ডিং এর স্ট্রাকচারাল ডিজাইন করি। সো এই বিল্ডিং এর আর কি স্ট্রাকচারাল ডিজাইনটা কিভাবে করব, এবং অবশ্যই আমাদের বিএনবিসি ফলো করতে হবে, বিএনবিসি 2020 যেটা আছে। এই বিএনবিসি অনুসারে আমাদের হচ্ছে এই বিল্ডিংটা ডিজাইনের কাজ করতে হবে। আর কেউ জয়েন না, আর কেউ জয়েন করে নাই। সো আচ্ছা, আমি আপনাদের 1 মিনিট সময় যাচ্ছি, দেখি।
আচ্ছা, দুঃখিত। সো আচ্ছা, আমাদের আরেকজন এসেছে পার্টিসিপেন্ট, সো আমরা 8 জন হয়েছি, ঠিক আছে। সো আচ্ছা, আমি তো আমার সম্পর্কে বললাম। এখন আপনারা যারা আছেন সবাই যদি সবার একটু ইন্ট্রোডাকশন, একটা সংক্ষেপে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেয় তাহলে হচ্ছে একটু ভালো হতো, আমরা সবাই সবার সম্পর্কে জানতে পারতাম। নিজের নাম, কোথায় আছেন এবং কোথা থেকে পড়াশোনা করেছেন, আর কি নিয়ে কাজ করতে আগ্রহী আর কি। তো এই 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 নিয়ে আর কি ছোট একটা নিজেদেরকে নিয়ে একটা ইন্ট্রোডাকশন দেয় সবাই। তো আমরা সবাই সবার সম্পর্কে জানতে পারবো। হ্যালো। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম সামিন সিরাজ। আমি হচ্ছে এবার এমআইএসটি থেকে হচ্ছে গিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, বর্তমানে আনএমপ্লয়েড। এন্ড হচ্ছে আমি স্ট্রাকচারাল ডিজাইন নিয়ে আর কি কাজ করতে চাই ফিউচারে আর কি। এই জন্য আর কি এই কোর্স করতে আগ্রহী। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম, আমি আবির হাসান। আমি বর্তমানে হচ্ছে এমআইএসটি থেকে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। এখন বর্তমানে আমি হচ্ছে বিভিন্ন স্ট্রাকচারাল জিনিস নিয়ে হচ্ছে পড়াশোনা করছি আর কি, এবং ভবিষ্যতে নিয়ে থাকতে যাচ্ছি আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ। ওয়েলকাম জি। আমার নাম শাতাব আনিস। আমি রিসেন্টলি এমআইসি থেকে আমিও গ্রাজুয়েট করেছি। তো এখন আপাতত বেকার আছি, চাকরি খুঁজছি আর কি আপাতত। আর এই তো ডিজাইন কোর্সে শিখার খুব আগ্রহ আছে, তাই আসলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। খালেদ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার ল্যাপটপে একটু সমস্যা আছে, তাই এর জন্য ফোন দিয়ে অন্য ফোন দিয়ে একটা কানেক্ট হইতে হইলো। ও আচ্ছা। এখন নেটের আসলে ঢাকার বাইরে অনেক সমস্যা করে। আচ্ছা রাশেদ, আমাদের ইন্ট্রোডাকশন দিক। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ রাশেদ, আপনি আপনার সম্পর্কে আমাদের একটু বলেন, মানে 1 মিনিটে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম। আমার হোম টাউন হচ্ছে জামালপুর, জামালপুর সদর। আর আমি এখন পড়ালেখা করতেছি সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আসসালামু হ্যাঁ, আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমার হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া। আমি ঝিনাইদহ পলিটেকনিক থেকে ডিপ্লোমা শেষ করেছি 2016। বর্তমানে আমি ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে বেসিক অষ্টম পর্বে, এবং ছোট্ট একটা জব করি মাধবপুর হবিগঞ্জ। এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে একটা প্রজেক্টে আছি। ও আচ্ছা। আমার ইচ্ছা স্ট্রাকচার সম্পর্কে একটু শেখার জন্য। আসসালামু আলাইকুম টু অল। আচ্ছা, ওয়ালাইকুম আমি আসসালাম। আবির প্রদীপ সৈকত। আমি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে আছি আইওএতে। স্ট্রাকচার রিলেটেড ওয়ার্কসে ইন্টারেস্টেড, দ্যাটস ওয়াই আমি শেখার জন্য আসছি। আচ্ছা, ঠিক আছে। আর কেউ বাকি আছে? আমি তো 7 জন ছিলাম, 8 জন হয়েছে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা শুরু করি, আর বেশিক্ষণ দেরি না করে আমরা হচ্ছে শুরু করি। সো আমার প্রেজেন্টেশন সবাই দেখতে পাচ্ছেন, তাই না? সো আমার প্রেজেন্টেশনে আমরা হচ্ছে মেইনলি আজকে আমি প্র্যাকটিক্যাল তেমন কাজ করাবো না, জাস্ট কোর্সের আউটলাইন এবং হচ্ছে যে বেসিক কিছু জিনিস আমি শেখাবো। সো আমাদের কাজটা থাকবে হচ্ছে আমরা একটা সম্পূর্ণ বিল্ডিং এর, আরসি বিল্ডিং এর, মানে রিয়েল প্র্যাকটিক্যাল আর কি, যে বিল্ডিংটার কাজ এখন চলছে আর কি। সো এই বিল্ডিং এর হচ্ছে আমরা কিভাবে স্ট্রাকচারাল ডিজাইনটা করব এবং ফাউন্ডেশন ডিজাইন করব, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি শিখবো আমরা। সো প্রথম ক্লাসে হচ্ছে আমরা হচ্ছে মেইনলি ইন্ট্রোডাকশন ক্লাস এটা, এবং এখানে আমরা কিছু বেসিক জিনিস আমরা শেয়ার করব। এবং তারপরে হচ্ছে সেকেন্ড ক্লাস থেকে আমরা মেইনলি হচ্ছে স্ট্রাকচারের যে বিভিন্ন পার্ট গুলো আছে, মডেলিং, তারপর হচ্ছে যে আমরা বিল্ডিং এর সাইজ, মেম্বার গুলোর সাইজ কিভাবে ডিফাইন করি সেগুলো নিয়ে আলোচনা করব। এবং ক্লাস 3 থেকে হচ্ছে যে আমরা
মেনলি মডেলিং এর পরে হচ্ছে আমরা লোড অ্যাসাইন করতে হয়, লোড অ্যাসাইন, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের লোড আছে, তারপর স্ট্রাকচার অ্যানালাইসিস করতে হয় এবং কিভাবে রান করতে হয় একটা মডেল, সেটা আমরা দেখাবো মেনলি ইট্যাপসে। এবং ক্লাস 4-এ হচ্ছে মেনলি আমরা এই ডিজাইনের উপর ভিত্তি করে কিভাবে আমরা ড্রয়িং এ যাব বা ড্রয়িং এ আমরা কিভাবে হচ্ছে যে একটা বিল্ডিং এ ডিজাইন করি আর কি, তো সেটা আমরা দেখাবো। এছাড়া হচ্ছে যে আমরা ক্লাস 5 এবং ক্লাস 6-এ হচ্ছে মেনলি আমরা স্ট্রাকচার ডিজাইনের পরে যাবো হচ্ছে ফাউন্ডেশন ডিজাইনে। সো এখানে সয়েল টেস্ট রিপোর্ট থেকে আমরা হচ্ছে একটা ফাউন্ডেশন ডিজাইন দেখাবো। আমার ইচ্ছা আছে যে ফুটিং এবং হচ্ছে যে ফুটিং, ম্যাট ফাউন্ডেশন এবং হচ্ছে যে পাইল ক্যাপ, হ্যাঁ সেগুলো হচ্ছে, এবং পাইল সবগুলো ডিজাইনই দেখাবো সবাইকে, প্র্যাকটিক্যাল ডিজাইনই দেখাবো। এবং হচ্ছে সেগুলো হচ্ছে ম্যানুয়াল ক্যালকুলেশন এবং হচ্ছে প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন, যেটা সেফে করি আমরা, সেফে দুটোই হচ্ছে আমরা করব। সো মেনলি হচ্ছে যদি দেখতে চাই একটা বিমের আমরা যদি ডিজাইন করতে চাই ম্যানুয়াল, এখানে হচ্ছে আমরা ইটাপস থেকে এই মেনলি এই ডিজাইনটা নিয়ে করি আর কি। এছাড়া যদি কলামের ডিজাইন আছে এখানে থাকবে। হ্যাঁ, আর এছাড়া হচ্ছে যে ফুটিং এর যে ফুটিং এর ডিজাইনে হচ্ছে এরকম আমরা একটা ম্যানুয়াল ক্যালকুলেশন, এটা আমি নিজে করেছি আর কি। সো এখানে হচ্ছে যে আমরা একটা সয়েল টেস্ট রিপোর্ট থেকে ইনফরমেশন দিব এবং হচ্ছে মডেল থেকে আমরা হচ্ছে এখানে এই কলামটার উপর কি পরিমাণ লোড আসে সেটা আমরা ইনপুট করব, তারপর হচ্ছে আমরা ফাইনালি একটা ডিজাইন পাবো। এই ডিজাইনটা হচ্ছে আমাদের ড্রয়িং এ ইমপ্লিমেন্ট করতে হয়। তারপর যদি দেখাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সো আজকে আমরা হচ্ছে মেইনলি কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব যেগুলো হচ্ছে আমাদের স্ট্রাকচার খুবই প্রয়োজন হবে। আচ্ছা আমরা ক্লাস 1 শুরু করি। আচ্ছা সবাই আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন তো? ক্লাস 1 এর স্লাইডটা, প্রেজেন্টেশন স্লাইডটা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, জি ভাই, slide দেখতেছি। clear। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আমাকে হচ্ছে স্যার বা অন্য কিছু ডাকা দরকার নেই, আমাকে ভাইয়া বা ভাই বললেই হবে। আসলে আমরা এখানে সবাই মোটামুটি মানে সেম এজ বা কাছাকাছি এজের, বা আমার চেয়েও সিনিয়র কিন্তু এখানে আছে। সো আসলে আমাকে স্যার বলার কোনো প্রয়োজন নেই, এখানে সবাই আসলে আমরা শিখতে আসছি। আর এখনো আসলে clear দেখা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ। আর ভাই আমি তো সবার ছোট একদম। ও আচ্ছা, এটা কোনো সমস্যা নাই। আসলে আমিও এক সময় কিছুই পারতাম না, সো আমি আরো হচ্ছে অনেক পরিশ্রম করে অনেক দৌড়াদৌড়ি করে শিখতে হয়েছে। সো আমাদের প্ল্যানটা থাকবে যে এটা যেহেতু আমরা জুমে করছি, সো এখানে একটা সমস্যা থাকবে যে 40 বা 50 মিনিট একটা ইন্টারভ্যাল থাকে। সো আমরা 40 বা 50 মিনিটের পরে একটা ব্রেক নিব আর কি, ঈশান নামাজের একটা ব্রেক নিব, তারপরে আবার রিজয়েন করব নতুন করে। সো এটুকুর মধ্যে আমি যতটুকু পারি আমি দেখাবো। 10 বা 15 মিনিট একটা নামাজের ব্রেক নিব, প্রেয়ার ব্রেক, তারপরে আমরা বাকিটুকু শেষ করব। আমাদের টার্গেট থাকবে যে 10টার আগে ক্লাস শেষ করা, প্রতিদিন 2 ঘন্টার মধ্যেই। আমি চেষ্টা করব যে 6টা ক্লাস 6 দিনে নেওয়ার। যদি এক্সট্রা ক্লাস নেওয়ার লাগে তাহলে আমি প্রয়োজনে এক্সট্রা নিব, বাট এই মাসের মধ্যে আর কি 3 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ শেষ করার আমাদের টার্গেট থাকবে। আর আমি কিন্তু হচ্ছে আপনাদের প্রতি ক্লাস শেষে একটা করে অ্যাসাইনমেন্ট দিব, সেই অ্যাসাইনমেন্ট গুলো আবার সাবমিট করতে হবে। তো এই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে হচ্ছে যে সবার কোর্স কমপ্লিট হবে অ্যাকচুয়ালি। আমি যে মডেল করবো সেই মডেলটা আপনাদেরকে করতে হবে এবং সাবমিট করতে হবে, এবং ফাইনালি যে ডিজাইনটা আমরা করবো সেই ডিজাইনও কিন্তু আপনাদেরকে সবাইকে সাবমিট করতে হবে আর কি, নিজেদের মতো করে। আর আমি কোর্স শেষে হচ্ছে একটা সার্টিফিকেট বানিয়েছি। সো হ্যাঁ, একটা সার্টিফিকেট সবাইকে দিব যাতে হচ্ছে সবাই সেটা ইউজ করতে পারেন। আচ্ছা আমি একটা জিনিস আপনাদেরকে দেখাইনি, যে ক্লাস শুরু করার আগে মনে করেন এটা হচ্ছে আমার সিভি। সো আমি এটা মনে করি যে সবার ক্ষেত্রে আর কি একটু জানানো দরকার বা একটু শেয়ার করা দরকার যে আমি কিছুদিন আগে হচ্ছে একটা কোম্পানিতে আর কি মানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অ্যাসাইন করা 2বার অ্যাকচুয়ালি। আমার পরিচিত একজনকে আমি দিতে গিয়েছিলাম আর কি, মানে বলেছিল আমাকেই ইনভাইট করেছিল যে তুমি আমার কোম্পানিতে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করো, বাট আমি আসলে জয়েন করতে পারি নাই। বাট আমি হচ্ছে যে এক্ষেত্রে অসুবিধা দেখা গেছে যে আমি বললাম যে আমি কয়েকজনকে যোগাযোগ করি, তারপরে তাদের সিভিটা আপনাকে পাঠাই। সো দেখা গেছে যে আমি মানে কয়েকজনকে পাঠিয়েছিলাম অনেক কষ্ট করে, অনেক খুঁজে, বাট আমি তেমন কাউকে পাচ্ছিলাম না যে যারা হচ্ছে মানে স্ট্রাকচারাল ডিজাইনের কাজটা পারে। হ্যাঁ, বাট এটা খুব ভালো একটা অপরচুনিটি ছিল। উনি হচ্ছে বইটা একটা স্যার। সো আমরা একটা কম্পিটিশন করতে গিয়ে ওনার সাথে পরিচয় হয়েছিল, উনি ওনার কোম্পানিতে আমাকে অফার করেছিল, বাট আমি হচ্ছে তেমন কাউকে পাঠাতে পারি নাই ওনার কোম্পানিতে। আমি 5 জনের সিভি দিয়েছিলাম, 2জন ইন্টারভিউ দিয়েছিল, বাট তারা হচ্ছে যে টিকে নাই। কারণ হচ্ছে মেইনলি তারা হচ্ছে মানে স্ট্রাকচারের কাজগুলো সেভাবে ভালো পারে না। এখন অ্যাকচুয়ালি এইভাবে হচ্ছে যে সমস্যাটা, যে আমাদের অনেকে ডিগ্রি আছে বাট আমরা কাজগুলো পারি না, কাজগুলো আমরা জানি বাট আমরা বুঝি বাট আমরা পারি না, সেই জন্য হচ্ছে যে এই সমস্যাটা হয়। তো আমি আপনাদের বলবো যে আপনারা সবসময় চেষ্টা করে থাকবেন নিজের এক্সপিরিয়েন্স বাড়ানো এবং কাজ করার। এটা আমার সিভি দেখতে পাচ্ছেন, আমি লাস্ট
জবে জয়েন করার পর আমি 4টা জায়গায় সিভি দিয়েছিলাম। 4টা জায়গার মধ্যে থেকে আমার 3টা জায়গা থেকে রেসপন্স এসেছে, আমি 2টা জায়গায় হচ্ছে না বলেছি, এবং ফোর্থ আর একটা জায়গা আছে, ওখানে সম্ভবত আমার কিছুদিন পর ডাকার কথা আর কি। সো এখন আমার সিভিটা আমি আপনাদেরকে এমনি জাস্ট এটা এক্সট্রা হিসাবে দেখাচ্ছি, যে এখানে ক্যারিয়ার অবজেক্টিভ আছে, আমার এডুকেশন আছে, আমি এমএস থেকে করেছি, আমার থিসিস, এবং হচ্ছে যে থিসিসটাও ছিল আমার স্ট্রাকচার রিলেটেড, এবং এখানে হচ্ছে আমার ইটিএফস থেকে আসলে মেইনলি আমার কাজ শুরু হয়েছে এখানেই, কারণ আমি ইটিএফস প্রচুর কাজ করতে হয়েছিল আমাদের ডিজাইনের, এবং হচ্ছে একটা জিনিস আপনার মনে রাখা ভালো যে আমরা যদি এখানে ইটিএফস এর কাজ করেন আপনি, তো আপনি যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং আপনাদের ফোর্থ ইয়ারে, তো আপনার থিসিসের কাজে কিন্তু ইটিএফসটা অনেক কাজে লাগবে। থিসিস আমরা যদি ভাই আমাদের থিসিস হচ্ছে এখন ভাই এখানে ইউনিভার্সিটিতে। আচ্ছা, আপনার মানে থিসিসের কাজে ইটিএফসটাকেও আমরা আপনি ইউজ করতে পারেন, আমি আপনাকে দেখাবো এখান থেকে কিভাবে রেজাল্ট গুলা আমি আমার থিসিসে নিয়েছি। আর হচ্ছে যে আমার পাবলিকেশন আছে দুইটা, অ্যাকচুয়ালি 3টা, ফোর্থটার কাজ চলছে, আর আমার এক্সপিরিয়েন্স হচ্ছে জুনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে, আমার বেঞ্চমার্ক কনসালটেন্ট। এছাড়াও একটা এক্সপিরিয়েন্স আছে, বাট সেটা আমি সিভিতে উল্লেখ করি নাই। আর আমার প্রজেক্ট অনেকগুলো করেছি, তো এই কয়টা আর কি সিভিতে দেওয়ার সুযোগ পেয়েছি, তো দিয়েছি। তো আমি আপনাদেরকে কিন্তু একটা জিনিস বলবো যে এখানে দেখেন আমার এই পাতায় আপনাদের কোর্স, আপনাদের এখানে আমি কিছু ইন্টার্নশিপ ওয়ার্কশপ করেছি, শর্ট কোর্স করেছিলাম, তো এগুলো আমি স্টুডেন্ট লাইফে করেছিলাম, স্টুডেন্ট লাইফে বের হওয়ার পরও আরো কিছু কোর্স করেছিলাম। এগুলা কিন্তু হচ্ছে আমি লাস্ট যখন সিভি দিতে গিয়েছিলাম তখন কিন্তু স্যার যে একটা উনি একটা ওই অর্গানাইজেশনের সিইও ছিল, তো উনি অনেক ইমপ্রেস হয়েছে যে যাক তুমি অনেক কোর্স করছো, হ্যাঁ অনেক প্রজেক্ট করছো, আচ্ছা ভালো, তো খুব তোমার এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, এবং সে হচ্ছে আমার অনেক অ্যাচিভমেন্ট দেখে সে অনেক ইন্টারেস্টেড হয়েছে যে না থাকে ছেলেটা অনেক সিরিয়াস, এবং সে কাজটা পারে। এবং সেখানে কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই সফটওয়্যার স্কিল। আপনি কোন কাজগুলো পারেন, আপনার এক্সেল এবং হচ্ছে যে ওয়ার্ডের কাজ মাস্ট জানতেই হবে, তারপর হচ্ছে আমার ইটিএফস, অটোক্যাড, স্যাপ, এবং স্ট্যাট প্রো, আমি স্টিল স্ট্রাকচার ডিজাইন করি, সো এটার কাজ আমি মোটামুটি পারি, স্যাপ এর কাজও পারি। সো আমি কিন্তু যখন গিয়েছি কোনো ইন্টারভিউয়ে, তো এখানে আমাকে মেইনলি কোশ্চেন করে যে প্রজেক্ট থেকে যে আপনি কি কি কাজ করেছেন। হ্যাঁ, সো আপনি হচ্ছে একটা এই কাজ করেছেন, আপনি কোন কোন কোর্স করেছেন, আচ্ছা কোথায় ইন্টার্নশিপ করেছেন, এই টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করে। হ্যাঁ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কতটুকু কাজ জানেন, এটা কিন্তু ওরা আপনাকে দেখবে। হ্যাঁ, সো আপনার ডিগ্রির চেয়ে এখানে ইম্পর্টেন্ট, বা আপনার রেজাল্টের চেয়ে এখানে ইম্পর্টেন্ট আপনাকে দিয়ে তারা আসলে কাজ করাতে পারবে কিনা, যেটা আমি মানে উল্লেখ করেছি আর কি। তারপর আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে আমাকে একটা মডেল দিয়েছিল, মডেল দিয়ে বলেছিল যে আপনি ডিজাইন করেন, এটা একটা মডেল করেন আপনি ইটাপসে, আমাকে মডেল করে দেখান, এবং মোটামুটি আমি খুব দ্রুত সময়ের মধ্যে মডেলটা করেছিলাম ইটাপসে। সো 5 জনের মধ্যে আমাকে ওখানে সিলেক্ট করেছিল। সো আমাকে ওখান থেকে আবার বিএনবিসি থেকে অনেক কোশ্চেনও করেছিল, ডেড লোড, লাইভ লোডের অনেক কিছু, তো আমি ওখানে দেখাতে পেরেছিলাম, তখন ফাইনালি আমি ওখানে সিলেক্ট হয়েছিলাম। সো আমি চেষ্টা করব যে আপনাদেরকে আসলে এইভাবে অনেক কিছু শেখানোর, এবং হচ্ছে যে যাতে আপনারা হচ্ছে যে একটা ভালো পড়াশোনা যেতে পারেন। কারণ হচ্ছে বাংলাদেশে এখন স্ট্রাকচার বেশ ভালো সুবিধা আছে, অনেক জব আছে, বাট জব পাওয়া যাচ্ছে না, এরকম আছে যে আমি একটা গ্রুপে মনে হয় আপনি দিয়েছিলাম, তো এখানে যদি দেখবেন যে একটা বিএসসি একটা জব ছিল, তো ওইখানে ওরা হচ্ছে যে এখনো প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেছে, ওরা এখনো মানে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার পাচ্ছে না, যে জাস্ট ডিজাইনের কাজটা করবে, আর্টসি ডিজাইনের কাজ করবে, এভাবে পাচ্ছে না। তো এখানে আমাকে এই গ্রুপের একজন মনে হয় এখানে আছে আর কি, সাগর। তো ওদের আর কি পেতে অসুবিধা হচ্ছে, বাট আমি অনেককে অ্যাপ্রোচ করেছি যে তুই যাও এখানে জয়েন করো, বাট আমি আসলে খুবই কম মানুষকে পেয়েছি যারা স্ট্রাকচারের কাজটা পারে। সো এই আমার কোর্সে মেইনলি আমার ফোকাস থাকবে যেন হচ্ছে আপনারা একটা বিল্ডিং এর ফুল স্ট্রাকচারাল ডিজাইন করতে পারেন। সো আচ্ছা পরেরটাতে যাই। আচ্ছা আমি এখন ক্লাসটা শুরু করি। সো সবার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আচ্ছা এটা মিনিমাইজ করি, ঠিক আছে। সো সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা স্ট্রাকচার অ্যানালাইসিস আর ডিজাইনের মধ্যে পার্থক্যটা। স্ট্রাকচার অ্যানালাইসিস মনে করেন আপনি এটা একটা ট্রাসে আপনার বা একটা সিম্পল সাপোর্টেড বিম, সেখানে একটা লোড আছে, সেই লোডটা হচ্ছে আপনি রিঅ্যাকশন বের করলেন, হ্যাঁ। তারপরে এটাকে আর কি অ্যানালাইসিস বোঝা যাচ্ছে, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, বা হচ্ছে যে আপনি ফাইনাইট মেথড আছে, কোনো মেথডে আপনি অ্যানালাইসিস করলেন, এখানে একটা রেজাল্ট পেলেন যে এখানে এত ফোর্স আসতেছে, হ্যাঁ, বা এই মেম্বার এত ফোর্স আসতেছে। আর ডিজাইন কিন্তু অন্য ভিন্ন জিনিস, এই অ্যানালাইসিসের উপর ভিত্তি করে, এই অ্যানালাইসিসের রেজাল্ট উপর ভিত্তি করে আমি যখন ড্রয়িং এ যাব, বা এই অ্যানালাইসিসের রেজাল্টটাকে যখন আমি ড্রয়িং এ ইমপ্লিমেন্ট করব, তখন সেটাকে আমরা ডিজাইন বলবো। এটা কিন্তু মেইনলি হচ্ছে ডিজাইন। তো দুটো কিন্তু ভিন্ন জিনিস। তো ডিজাইন এবং অ্যানালাইসিসের মধ্যে সবাই আসলে অনেকে গুলায় ফেলে। আর সত্যি কথা বলতে কি আমাদের বিএসসি লেভেলে বা আমাদের
ইঞ্জিনিয়ারিং লাইফে আমরা যে এডুকেশনটা সিস্টেমটা আছে সেখানে আমাদের স্ট্রাকচারাল অ্যানালাইসিস শেখানো হয় এবং থিওরি পড়ানো হয়, বাট স্ট্রাকচারাল ডিজাইনটা অ্যাকচুয়ালি খুবই কম শেখানো হয়। সো এই ক্ষেত্রে হচ্ছে সমস্যা। আপনার কাছে কিন্তু কোনো কোম্পানি যখন আপনি যাবেন বা কোনো রকম জব করবেন, তখন কিন্তু তারা আপনার কাছে হচ্ছে এই যে স্ট্রাকচারাল ডিজাইন চাবে, আপনার কাছে স্ট্রাকচারাল অ্যানালাইসিসটা হয়তো বা থিওরি হয়তো কিছু কোর্স, কিছু জিনিস আপনাকে হয়তো ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারবে, বাট ফাইনালি আপনাকে কাস্টমার কিন্তু এটা দিতে হবে। এটা যখন আপনি ওদেরকে ড্রয়িং করে দিবেন, এটা অ্যাকচুয়ালি ড্রয়িং, তো ফাইনাল যখন ড্রয়িংটা দিবেন এটা রাজুকে যাবে, সাইন হবে। সো এই ড্রয়িং বা ডিজাইনটা কিন্তু ওরা চাচ্ছে। সো আপনার অ্যানালাইসিসের উপর ভিত্তি করে কিন্তু এই ডিজাইনটা আসবে এবং সেটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে, এবং এটা দেওয়ার পরে কিন্তু আপনাকে ক্লায়েন্ট আপনাকে আসলে অ্যাকচুয়ালি পেমেন্ট করবে। সো তো এটা হচ্ছে বিষয়। আরেকটা যদি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, সো এখানে কিন্তু স্ট্রাকচারাল অ্যানালাইসিস, স্ট্রাকচারাল ডিজাইন, অ্যানালাইসিসের উপর ভিত্তি করে ডিজাইন করতে হয়, আর একটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট। সো এটা কিন্তু হচ্ছে অনেকটা এরকম যে আপনি যখন কোনো একটা বিল্ডিং, এটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কোনো একটা বিল্ডিং মনে করেন 2000 সালে বানানো হয়েছে। সো এই বিল্ডিংটা হচ্ছে যে 5 তলা ছিল, 6 তলা করা হবে। সো এই ক্ষেত্রে আসবে হচ্ছে স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট। এই বিল্ডিংটা যে আছে, এই বিল্ডিংটা কি স্ট্রং কিনা, এই বিল্ডিংটার উপরে আমরা আরো 1 তলা বা 2 তলা করতে পারবো কিনা, তখন এটাকে বলা হয় অ্যাসেসমেন্ট, স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট। সো সেটা এই টাইপসে করা যায়। এটা অ্যাকচুয়ালি আপনার ডিজাইনে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট, সেখানে আপনাদেরকে দেখতে হবে যে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটার স্ট্রেংথ বা যে বিল্ডিংটার ক্ষমতা আছে কিনা আরেকটা উপরে আরেক তলা করলে বা নেওয়ার ক্ষেত্রে কিনা। এছাড়া হচ্ছে আপনি যখন ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করবেন, বা হচ্ছে যে আপনি দেখেন যে এখন গার্মেন্টস এর অনেক ক্ষেত্রে ডিইএ করা হয় আর কি, ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট লাগে। হ্যাঁ, এছাড়াও হচ্ছে যে আমরা DA means Accord Alliance, Guru Veritas, that kind of companies are involved in this kind of job. হ্যাঁ হ্যাঁ, তারা হচ্ছে আপনাকে কোন গার্মেন্টস এ হচ্ছে যে তারা যখন কার্যাদেশ দেয় তখন তারা হচ্ছে একটা ডিএ ক্লিয়ারেন্স চায়, সেটা কিন্তু অনেক কনসালটেন্ট করে, এবং আমি একটা ডিএ এর কাজ করেছিলাম গাজীপুরে একটা বিল্ডিং এর। তো সেখানে হচ্ছে যে আপনার বিল্ডিংটা অ্যাসেসমেন্ট করে দেখতে হয় যে ওই বিল্ডিংটা যেই কোডটা দিয়ে করা হয়েছিল, এবং ইটাপস অ্যানালাইসিস করে হচ্ছে যে এই মডেলটা জমা দিতে হয়, সাবমিট করতে হয়, এবং সেখানে দেখতে হয় যে প্রতিটা স্ট্রাকচারাল মেম্বার আসলে লোড নেওয়ার বা ক্যাপাসিটি আছে কিনা। তো এটা আমি আসলে কোর্সের মধ্যে নাই, তাও আমি সংক্ষেপে দেখাবো। আচ্ছা, এখানে কি লাইফ টাইম ম্যাটার করে? যে আমি যদি 20 বছর আগে বিল্ডিংটা করে থাকি, তো তার দেখা যাচ্ছে যে লাইফ টাইম আছে 50 ইয়ার্স, তো এরপরে যে আমি আবার এক্সটেন্ড করতেছি, এখানে যে 20 বছর লাইফ টাইমটা চলে গেল, ম্যাটেরিয়ালস এর তো একটা মানে বিষয় থাকতে পারে। এখানে কি লাইফ টাইম আমরা অ্যানালাইসিস করব? লাইফ টাইম আসলে বলতে কি, সো এখানে যদি আমরা দেখি বিল্ডিংটা হচ্ছে যত বছর যাবে, সো বিল্ডিং এর হচ্ছে ম্যাটেরিয়ালস গুলো কিন্তু আসলে একটু চেঞ্জ আসবে। সো আপনি যখন ইনিশিয়ালি যখন বিল্ডিংটা করবেন তখন ম্যাটেরিয়ালস বলতে কংক্রিটের স্ট্রেংথ যদি 3000 থাকে, 20 বা 30 বছর পরে যায় দেখবেন যে কংক্রিটের স্ট্রেংথ হচ্ছে 2000 বা 1500 এরকম রিডিউস হবে, বা 2500 হয়ে গেল। সো ওইটা কিন্তু আমরা যখন ডিএ করি তখন কিন্তু প্রথমে হচ্ছে বিল্ডিং এর হচ্ছে কোর কাটিং করে একটা কংক্রিটের স্ট্রেংথটা নির্ণয় করে যে কংক্রিটের স্ট্রেংথ কতটুকু আছে। সো বিল্ডিং এর এজ যত বেশি হবে স্ট্রেংথ তত কমতে থাকবে। তো সেটা সেটা কিন্তু আপনার মডেলে ইমপ্লিমেন্ট করতে হয়। আমরা যখন এই টাইপস আর কি মডেলিং করি, সো এখানে হচ্ছে আমরা ডিফাইন করি এখানে ম্যাটেরিয়াল স্ট্রেংথের মধ্যে, হচ্ছে যে বিল্ডিং এর আর কি আমরা যেই কংক্রিটটার স্ট্রেংথ আছে সেটা কিন্তু আমাদের দিতে হয়। সো এটা কিন্তু ডিপেন্ড করে। আচ্ছা একটু লোডিং করছে, আচ্ছা অনেকগুলো উইন্ডো খোলা আসলে এই জন্যই মেলা, যাই হোক এটা দেখাবো আমি অবশ্যই। সো আর হচ্ছে আমরা বিল্ডিং যেহেতু আরসি বিল্ডিং ডিজাইন করি, এটা 50-60 বছর ধরে করা যায় আরসি বিল্ডিং, এবং সেটা যদি প্রপারলি আমরা মেনটেন করি তাহলে এটা কিন্তু 80-100 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। তো এটা ডিপেন্ড করে। আচ্ছা আর পরে যাই হচ্ছে আমরা ইটাপস এবং সেফ, এখানে ইটাপস এর ফুল ফর্মটা দেখতে পাচ্ছেন, এক্সটেন্ডেড 3-ডাইমেনশনাল অ্যানালাইসিস এন্ড বিল্ডিং সিস্টেম। সো ইটাপস নিয়ে কিন্তু আপনার একটা কথা বলে রাখি যে ইটাপসটা মেইনলি হচ্ছে আমরা প্রফেশনালি আরসি বিল্ডিং এর জন্য ইউজ করি। আরসি বিল্ডিং এর জন্য হচ্ছে ইটাপসটা ভালো। এবং হচ্ছে আমরা যখন স্টিল বিল্ডিং এর কাজটা করি তখন হচ্ছে যে আমরা স্ট্যাটপ্রো নামে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা ইউজ করি। সো এখানে আমি হচ্ছে মেইনলি ইটাপসেই আমি আরসি বিল্ডিং এর অ্যানালাইসিস করব। সো আর আর সেফ যেটা দেখতে পাচ্ছেন, সেফ কিন্তু একই কোম্পানি সিএসআই, ওদেরই তৈরি। সো এটার দুইটা হচ্ছে রিলেটিভলি একই রকম ইন্টারফেস বা মডেলিংটা বলেন, এখানে ড্রয়িং। আপনি যদি ইটাপসে কাজ করেন তাহলে সেফে জাস্ট একটু কয়েকটা ফাংশন বুঝে গেলে মানে সেফ আর ইটাপস একই রকম প্রায়।
সো ইটাপসে মেইনলি হচ্ছে আমরা স্ট্রাকচারাল ডিজাইনটা করি, এবং সেফে হচ্ছে আমরা হচ্ছে ফাউন্ডেশন যেমন ফুটিং, পাইল ক্যাপ এবং হচ্ছে যে ম্যাট ফাউন্ডেশন এগুলো, বা হচ্ছে স্ল্যাবও ডিজাইন করা যায়। সো এগুলো হচ্ছে আমরা একটু দেখবো। সো আমাদের কোর্সে এটা থাকবে হচ্ছে প্রথমে আমি ইটাপস শেষ করবো, ইটাপস এর পরে হচ্ছে সেফে হচ্ছে একটা বিল্ডিং এর ফাউন্ডেশন ডিজাইনটা আমরা দেখবো। তারপর হচ্ছে আচ্ছা প্রথমে আমরা চলে আসলাম হচ্ছে লোডের বিষয়ে। সো এই বিল্ডিংটা হচ্ছে যে আমরা একটা যদি বিল্ডিং দেখি, সো বিল্ডিং এর ক্ষেত্রে অনেক ধরনের লোড আসতে পারে। সো যে বিল্ডিং হচ্ছে আমাদের মেইনলি দুই ধরনের লোড আমাদেরকে চিন্তা করতে হবে সব সময়। একটা হচ্ছে গ্র্যাভিটি লোড, আর হচ্ছে ল্যাটারাল লোড। গ্র্যাভিটি লোডটাকে অনেকটাকে স্ট্যাটিক লোডও বলে থাকে, বা ল্যাটারাল লোড যেটাকে হচ্ছে আমরা আর্থকুইক লোড এবং হচ্ছে উইন্ড লোড, এই দুটো আছে। তো এটাকে অনেক সময় ডাইনামিক লোডও বলা হয়ে থাকে। আর আপনারা মনে রাখবেন আমরা যে অ্যানালাইসিসটা করবো এটা হচ্ছে স্ট্যাটিক লিনিয়ার অ্যানালাইসিস, মানে হচ্ছে যে আমরা মেইনলি হচ্ছে এই গ্র্যাভিটি লোড এবং হচ্ছে যে ল্যাটারাল লোড এই দুটার উপর ফোকাস করে এই অ্যানালাইসিসটা করা হবে। এবং এখানে যে আমরা ম্যাটেরিয়ালসটা থাকবে, কংক্রিটটা থাকবে, সেটা হচ্ছে অবশ্যই কংক্রিট, এবং যে রিইনফোর্সমেন্ট থাকবে সেটার অবশ্যই আমরা হচ্ছে এটা ইলাস্টিক লিমিটের মধ্যে, ম্যাটেরিয়ালস এর ইলাস্টিক লিমিটের মধ্যে এই ওদের বিহেভিয়ারটা থাকবে, এটা আমরা অ্যাজিউম করে আর কি ডিজাইন করব, অ্যাজিউম করে অ্যানালাইসিসটা করব। সো এখানে আমরা যদি দেখি প্রথমে হচ্ছে স্ট্যাটিক লোড বা গ্র্যাভিটি লোড হচ্ছে লাইভ লোড আছে, ডেড লোড আছে, বা সয়েল লোড আছে যেটা হাইড্রোলিক প্রেসার। হ্যাঁ, সো আমাদের ক্ষেত্রে আমাদের ডিজাইনের ক্ষেত্রে ডেড লোড এবং লাইভ লোড এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এইটা হচ্ছে বিএনবিসি প্রভিশনে আপনাদের দেখাবো। আচ্ছা সরি কই গেল, আচ্ছা আর বিএনবিসি থেকে কিন্তু আমাদের এই লোডগুলো নিতে হয়, এই লোডগুলো তো ডাইরেক্টলি হচ্ছে আমাদের বিএনবিসি থেকে কিছু প্রভিশন দেওয়া আছে। সো এখান থেকে হচ্ছে আমাদের ডেড লোড এবং হচ্ছে যে আর হচ্ছে এখানে লাইভ লোড, যে লাইভ লোড। সো এখান থেকে কিছু প্রভিশনস আছে, সেই অনুসারে আমাদের হচ্ছে যে লাইভ লোড এবং ডেড লোডটা অ্যাপ্লাই করতে হবে বিল্ডিং এ এই অ্যানালাইসিস সফটওয়্যারের মধ্যে। ক্যান্সেল। সো এখানে যদি দেখি 6.4 আমি যদি দেখি এখানে লোডস আছে, এখানে যে আমরা এখানে ডেড লোড লাইভ লোড এখানে অ্যাসাইন করি আর কি। ওহো স্ক্রিন শেয়ার তাই না? আচ্ছা ঠিক আছে। সো আচ্ছা ঠিক আছে, আর 10 মিনিট টাইম আছে যেটা বলতেছে। আচ্ছা ঠিক আছে, একটু সরাই দিই। আচ্ছা ঠিক আছে, আর 10 মিনিট পরে আমরা একটু ব্রেক নিব। আচ্ছা ঠিক আছে। তো এখানে হচ্ছে যে এই আমরা যে লাইভ লোড এবং ডেড লোড আছে সেগুলো হচ্ছে যে আমরা এখান থেকে নিব, সেটা যদি আমি দেখাতে চাই। আর ডাইনামিক লোড হচ্ছে, ল্যাটারাল লোড হচ্ছে ডাইনামিক লোড আর উইন্ড লোড। সো ইটিএফস এর ক্ষেত্রে তো একটা ভালো জিনিস যে এখানে কিন্তু আর্থকুইক লোড এবং উইন্ড লোড এটা কিন্তু অ্যাসাইন করাটা মোটামুটি সহজ, বা লাইভ লোড বা ডেড লোড এই দুইটাও কিন্তু অ্যাসাইন করা বা হচ্ছে যে একটা মডেলে হচ্ছে দেওয়া, সেটা কিন্তু অনেকটা সহজ। এটা যদি স্টিল স্ট্রাকচার হয় সেখানে হচ্ছে আপনাদের বিশাল ক্যালকুলেশন করতে হবে। স্টিল স্ট্রাকচার হলো আপনাদের হচ্ছে যে উইন্ড লোড বা আর্থকুইক লোড, এমনকি লাইভ লোড ডেড লোড সেগুলো হচ্ছে হাতে ক্যালকুলেশন করে সেখানে অ্যাসাইন করতে হয়। বাট এখানে হচ্ছে যেটা ইটাপস বা হচ্ছে যে আমরা আরসি বিল্ডিং এর ক্ষেত্রে এটা আমরা সরাসরি আর কি লোডটা অ্যাসাইন করতে পারি। সো এরপরে যদি আমি আপনার লোডটা দেখাই, আমি ডেড লোড নিয়ে প্রথমে আলোচনা করি। ডেড লোড বিএনবিএসি সেকশন 2.2 তে আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে হচ্ছে আমরা ফ্লোর ফিনিশ হিসাবে দেখবো। ফ্লোর ফিনিশ হিসেবে মনে করুন অলমোস্ট 2 ইঞ্চির মতো, 2 ইঞ্চির মতো এক আমরা মিনিট ভাই, হচ্ছে। এক মিনিট, এক মিনিট, জি জি, জাস্ট মিনিট। আচ্ছা ওই ক্লাস কি রেকর্ড করতেছেন? হ্যাঁ হ্যাঁ ক্লাস রেকর্ড আছে। আচ্ছা ঠিক আছে, একটু ওই দিক খেয়াল রাখেন, কারণ অনেক সময় যে আটকে পড়ি তখন। আচ্ছা 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 ঠিক আছে, সমস্যা নাই। যাই হোক, আমাদের আমাদের যে লোড ক্যালকুলেশন গুলো আছে এগুলোকে খালি হাতেই করতে হবে নাকি মানে আমাদের সফটওয়্যার দিয়ে স্ট্রিমলাইন করে করে ফেলতে পারবো? এখানে হচ্ছে যে হালকা কিছু আর কি হাতে করতে হবে। তো সেটা আমি আপনাদের এখনই দেখাবো আর কি। তো ডেড লোডে যদি দেখি, ডেড লোডে হচ্ছে আমি দেখাবো আর কি কিভাবে, আমি ডকুমেন্টসটাও দিয়ে দিব। জি। আচ্ছা ঠিক আছে। সো ঠিক আছে। তো এখানে যদি দেখি ডেড লোড হচ্ছে আমরা 22 পিএসএফ ধরছি আর কি, এবং আউটার পার্টিশন ওয়াল লোডটা আমরা ধরেছি 165 পাউন্ড পার ফিট, এবং 3 ফিট প্যারাপেট ওয়াল যেটা হচ্ছে যে ছাদের উপরে থাকে এটা 180 পাউন্ড পার ফিট আসবে, এবং হচ্ছে ইন্টারনাল পার্টিশন ওয়াল আর ফ্যাসাদ এটা 45 ফিট 45 পিএসএফ ধরে নিব আর কি, এরিয়া লোড হিসাবে। তো এই লোডটা কিভাবে এসেছে সেটা যদি আমি আপনাদের দেখাতে চাই। আচ্ছা ঠিক আছে।
সো এই ডকুমেন্টসটা আমি আপনাদেরকে দিয়ে দিব। সো বিএনবিসি এখানে আর কি পার্টে এখানে দেওয়া আছে। ফ্লোর ফিনিশের ভ্যালু আমরা দুই থেকে ফ্লোর ফিনিশ বা হচ্ছে যে আপনাদের পায়ের নিচে যেটা দেখতে পারবেন আহ, হয়তো 1.5 ইঞ্চি মতো আর কি একটা ফাইন সিমেন্টের আর কি একটা লেয়ার থাকে, অথবা মোজাইক থাকতে পারে, অথবা হচ্ছে যে আপনার টাইলস থাকতে পারে। তো এখানে হচ্ছে আম, কই গেল BNBC? এখানে যদি দেখি, এখানে বিএনবিসি তে বলা আছে, বিএনবিসি তে আর কি ডেড লোডের প্রভিশনস দেওয়া আছে। সো এখানে হচ্ছে কই গেল? এই যে কংক্রিটের ফ্লোরের দেওয়া আছে 100 মিলিমিটার থিক, আমরা যদি 2.5 নেই আর কি এখান থেকে আর কি সলিড। সো এখানে যে ফ্লোর ফিনিশ, এখান থেকে ফ্লোর ফিনিশের লোডটা নিতে হবে। সো এটা যদি আমরা 50 মিলিমিটার বা 2 ইঞ্চির মতো নেই, তাহলে এখানে এটা দাঁড়ায় হচ্ছে, আমি এটা দেখাচ্ছিলাম। আচ্ছা হ্যাঁ, লোড প্রভিশনস। সো এটা এখানে আসে প্রায় 1 কিলোমিটার পার মিটার স্কোয়ার, যেটাকে আমরা ভ্যালুতে যদি আমরা পিএসএফ এ নেই, কিলোমিটার পার মিটার কিন্তু এরিয়া লোড এটা এরিয়াতে আমরা অ্যাসাইন করব। এবং সেটাকে যদি আমরা পিএসএফ এ নেই, কিলোমিটার পার মিটার স্কোয়ার, আপনাদেরকে মনে রাখতে হবে এটা কিন্তু আমরা যখন আমি যে বিল্ডিংটা মডেল করব, সেই বিল্ডিংটা মডেলে কিন্তু আমরা হচ্ছে যে ফুট পাউন্ড বা হচ্ছে যে ফিট পাউন্ড হিসাবে আমরা হিসাব করব। বাট বিএনবিসি থেকে তো এটা দেওয়া আছে এসআই একক হিসাবে, কিলোমিটার মিটার সেই হিসাবে। সো এটা কিন্তু একটা খেয়াল রাখতে হবে। সো বাংলাদেশে আমরা যেহেতু প্রফেশনাল কাজগুলো করি, সেখানে দেখা যায় যে আরসি বিল্ডিং এ সাধারণত ফুট পাউন্ড হিসাবে ইউজ করা হয়। বাট যেহেতু এটা আপনারা যে কোনো একটা ধরে করতে পারেন, সমস্যা নেই, একই রেজাল্ট আসবে। বাট আমি যেহেতু প্র্যাকটিক্যালি করাচ্ছি, সো আমি এই ভ্যালুগুলো ইউজ করবো। এখানে যে রেড ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি আমি মডেলে অ্যাসাইন করব। পরে তারপর হচ্ছে ইন্টারনাল পার্টিশন এবং ফ্যাসাদ লোড, এটাকে আমরা হচ্ছে 2.2 ধরেছি আর কি। তো এটা হচ্ছে এর ক্যালকুলেশনটা একটু বিশাল বড় আর কি। আমাদের বিল্ডিং এর ভিতরে যে ইন্টারনাল যে পার্টিশন ওয়াল গুলো থাকে, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল সার্ভিস থাকে, তারপর হচ্ছে যে আরো বিভিন্ন বিষয় থাকে, মনে করেন আপনার বিভিন্ন ফলস স্ল্যাব থাকে। হ্যাঁ, সো এগুলোর লোডটাকে যদি আপনি ইচ্ছা করলে ক্যালকুলেশন করে দেখতে পারেন, এটা 38 থেকে 50 এরকম মধ্যে আসে। সো এটা হচ্ছে আমি অনেকগুলো বিল্ডিং এর কাজ করেছি, সো সবসময় 45 46 এটা ধরলেই এনাফ। আর কেউ যদি চান যে পুরো বিল্ডিং এর আর কি একটা ফ্লোরের যতগুলো লোড আছে ক্যালকুলেশন করবেন, সেটাও সম্ভব, নট ইম্পসিবল। তারপর হচ্ছে আমি আচ্ছা, আউটার 1 মিনিট। পার্টিশন ওয়াল। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই যে পার্টিশন ওয়ালের যে লোডটা আছে, এটা অনেক সময় দেখা যায়, আমি আগে যখন কাজ করতাম তখন মানে ড্রয়িং এ যা থাকতো ওইভাবে পয়েন্ট দিয়ে ওটার উপরে নাল বিম এঁকে ওটার উপরে লোড দিতাম। কিন্তু আরেকজন দেখলাম যে ফ্লোরের উপরে, পুরো ফ্লোরের উপরে এই পার্টিশন ওয়াল লোড আর প্লাস হচ্ছে লাইভ লোড নাকি কি জানি লোড, ওই দুটো একসাথে অ্যাপ্লাই করছে, মানে পুরো ফ্লোরে পার্টিশন ওয়াল লোডটা। এখানে আপনি কি বলতে চাচ্ছেন আর কি? এখানে যে হচ্ছে আমি আমি যে কাজ, হ্যাঁ এখন একটা বিষয় আমি বোঝাতে চাচ্ছি যে আমরা যখন একটা এক সিস্টেমে বিল্ডিং তুললাম, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ওটাকে মডিফাই করা হয়, পার্টিশন ওয়াল গুলো সরে যায়, অনেক জায়গায় আবার নতুন করে তোলা হয়, মডিফাই করা হয় আর কি। তখন সেই লোডটা কিভাবে আর কি মানে কনসিডার করতেছেন এই বিষয়টা আচ্ছা ঠিক আছে। আগে তো জানতে এই চাচ্ছি। জিনিসটা আমি আমি চেষ্টা করবো আপনাদেরকে এটা পরে আসার আর কি, মডেল থেকে দেখানোর চেষ্টা করব আপাতত। আচ্ছা ঠিক আছে, আমি মডেল থেকে বোঝালে আর কি সুবিধা হবে আপনার, দুইটি আসলে একসাথে করতেছি। সো ইন্টারনাল লোড কোনটা এবং আউটার লোড কোনটা সেটা আমি মডেল থেকে দেখাবো। এবং আউটার যে পার্টিশন ওয়ালের লোডটা, সেটা হচ্ছে যে বিল্ডিং এর চারিদিকে একটা 10 ইঞ্চি ওয়াল থাকে। সো এই ওয়ালের লোডটা আমি এখানে ক্যালকুলেশন করেছি, এখানে এক্সেল এ ক্যালকুলেশন করা আছে এই বিল্ডিং এর পার্টিশন ওয়ালটা, এবং এই লোডটা আমি পিএলএফ আকারে দেবো, পাউন্ড পার ফিট আকারে দেবো। এবং হচ্ছে প্যারাপেট ওয়াল, যেটা বিল্ডিং এর একদম হচ্ছে টপ রুফে আপনার হচ্ছে যে যেটা বাউন্ডারি ওয়াল হিসেবে থাকে, সেই বাউন্ডারি ওয়ালটাকে আমরা হচ্ছে এইটা হিসেবে দিব। এটা হচ্ছে 3 ফিটের আর কি বাউন্ডারি ওয়াল। এখানে বলে রাখা ভালো যে আউটার পার্টিশন ওয়ালে আমি হচ্ছে যে অলমোস্ট 40% ওপেনিং ধরেছি জানালার জন্য, দরজা জানালার জন্য ওপেনিংটা ধরেছি। সো এটা একটু ভালো হয় যদি আমি আপনাদেরকে মডেল থেকেই দেখাই। যাই হোক, সো 6 ফ্লোর। সো এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে যে এই লোডটা এখানে এই বিল্ডিং এর হচ্ছে আউটার পেরিমিটার বরাবর, এই বিম বরাবর কিন্তু হচ্ছে একটা পার্টিশন ওয়াল থাকে। So এইখানে হচ্ছে যে আমি যে 342 পার ফিট রেখেছি। হ্যাঁ, এই যে 345 বা এখানে একই রকম প্রায় লোড। এটা হচ্ছে যে এই সেই লোডটা।
আর এখানে যদি আমি একটা ধরি, একটা স্ল্যাব ধরি, এখানে স্ল্যাবে যে লোডটা দিব আমরা হচ্ছে সেই স্ল্যাবে ইন্টারনাল লোড, এখানে ফ্যাসাদ লোড হিসেবে আমি ডিফাইন করেছি। এই যে ফ্যাসাদ লোড, এটা হচ্ছে যে ইন্টারনাল লোড আর কি, ইন্টারনাল পার্টিশন ওয়াল। একটা হচ্ছে এক্সটার্নাল পার্টিশন ওয়াল, একটা ইন্টারনাল পার্টিশন ওয়াল, এন্ড হচ্ছে যে বিভিন্ন আর কি অন্য লোডের জন্য। এখানে কিন্তু আবার লাইভ লোডও একসাথে দিতে হয় এবং ফ্লোর ফিনিশ লোড, এটা সবগুলাই কিন্তু এই স্ল্যাবের উপর অ্যাপ্লাই হচ্ছে। সো লাইভ লোডের ক্যালকুলেশনটা আমি পরে দেখাচ্ছি। আমরা একটা ব্রেক নেই আপাতত, নামাজের সময় হয়ে গেছে। আমি হচ্ছে 10-15 মিনিট আমরা কখন শুরু করব? 3:38-40, তাই না? আমরা তাহলে 55তে আবার শুরু করি, 8:55-তে আবার শুরু করি, কারণ আমাদের হচ্ছে এটা তো ফ্রি ভার্সন নিয়েছি, সো এটা টাইম আউট হয়ে যাচ্ছে। আমি আবার 55তে আবার শুরু করি আসে। হ্যাঁ, তো তারপর আমরা লাইভ লোড নিয়ে আলোচনা করব। আপাতত ঠিক আছে ভাই। 15 মিনিটের ব্রেক। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।